Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs. তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের পরবর্তী মক টেস্ট নাম্বার 33 এবং আমরা আজকে টোটাল 25 জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করব। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন তোমাদের কিন্তু 25 জেনারেল সায়েন্সের প্রশ্ন আসবে এবং এটাই কিন্তু তোমাকে ডিসাইড করবে। যদি এটাতে ভালো স্কোর করতে পারো তাহলে কিন্তু গ্রুপ ডিতে চাকরি পাওয়ার চান্সটা অনেকটা বেশি হয়ে যাবে এবং রেলওয়ে গ্রুপ ডিতে যদি তোমার জেনারেল সায়েন্স খারাপ হয়ে যায় তাহলে কিন্তু চান্স অনেকটাই কমে যাবে, কারণ কাট অফ তোমরা দেখতে পাচ্ছ দিন দিন কোথায় চলে যাচ্ছে। তো এখানে মনে রাখবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে টপিক থেকে তোমাদের কোশ্চেন হবে। দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নে থাকবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হবে। এছাড়া টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই গ্রুপটা জয়েন করবে। এখানেও আমি অনেক প্রি পিডিএফ পোস্ট করে গেছি এনটিপিসি সিভিটি 2 এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য, এবং আরো অনেক পিডিএফ এখানে পোস্ট করব। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। দেখো তোমাদের জন্য প্রপার 7200 কোশ্চেনের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে। সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টের 3000 জিকে, 3000 জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখান থেকে এই তোমাদের এই ক্লাসগুলোর সেটগুলো আমি তোমাদের তৈরি করছি, এবং এই 1200 তোমাদের এনটিপিসি ভলিউম 1 কোশ্চেন। এই তিনটেতে টোটাল তোমার 7000, তোমার 4200 জিকে এবং 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন। তো এইগুলোর পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে অ্যাভেলেবেল আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে, এবং এগুলোর ভিডিও প্লেলিস্টও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন তোমাদের জন্য প্রত্যেকে পারবে, এবং এইগুলো দেখো তোমাদের এই গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট থেকে বেছে বেছে আমি তোমাদের এই সেটগুলো তৈরি করছি। তো ড্যাশ সরু কোষ প্রাচীর যুক্ত অপেক্ষাকৃতভাবে বিশেষত্বহীন কোষ দ্বারা গঠিত হয়। তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে প্যারেনকাইমা কলা। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং এখানে মনে রাখবে প্যারেনকাইমা কলার গঠনগত বৈশিষ্ট্য। তো সবার প্রথম প্যারেনকাইমা কলার কোষগুলি দেখতে গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হয়ে থাকে। এই কলার কোষগুলি প্রাচীর পাতলা এবং সেলুলোজ দ্বারা নির্মিত হয়। কোষ প্রাচীর প্রোটোপ্লাজম হওয়ায় এগুলো সজীব প্রকৃতির হয়ে থাকে। প্রতিটি কোষে একটি করে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, এবং লাস্টে মনে রাখবে কোষে ভ্যাকুলো বর্তমান থাকে। তো এই হচ্ছে প্যারেনকাইমা কলার গঠন বৈশিষ্ট্য। ড্যাশ হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের কথা বলা রয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বেনজিন। বেনজিনের ফর্মুলা হচ্ছে C6H6। এই ফর্মুলাগুলো মনে রাখবে, এখান থেকে তোমাদের ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসবে। এর সাথে মনে রাখবে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলছে। দেখো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন দ্যাট হ্যাভ ডবল অর ট্রিপল কোভ্যালেন্ট বন্ড বিটুইন অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটম। তো কার্বন অ্যাটমগুলোর মধ্যে ডবল এবং বা ট্রিপল কোভ্যালেন্ট বন্ড যাদের মধ্যে থাকে তাদেরকে বলা হয় আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বিসংকর জনন বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত ড্যাশ জোড়াগুলি দিয়ে গঠিত। বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জোড়াগুলি স্বাধীনভাবে আচরণ করে, জিন স্বাধীনভাবে বিতরিত হয়। তো এখানে মনে রাখবে দ্বিসংকর জনন বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুই জোড়াগুলির দিয়ে গঠিত হয়, দুটো জোড়াগুলি দিয়ে গঠিত হয়, এবং এগুলো বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জোড়াগুলি স্বাধীনভাবে আচরণ করে এবং জিন স্বাধীনভাবে বিতরিত হয়। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট দেখো আধুনিক পর্যায় সারণীর মৌলগুলি ড্যাশ অনুযায়ী বিন্যস্ত। তো এটা তোমরা প্রত্যেকে পারবে। তো আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলি ড্যাশ অনুযায়ী সাজানো হয়। তো মডার্ন পিরিয়ডিক টেবিলের কথা বলা হয়েছে। তো আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলের দেখো এইটা থেকে আমরা প্রতিদিনই পড়তাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আধুনিক পর্যায় সারণী এগুলো মৌলগুলিকে পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রম মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার বৃদ্ধির সাথে সাথে হয়। ফর এক্সাম্পল দেখো এখানে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তারপর দেখো হিলিয়ামে হচ্ছে 2, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 3, বেরিলিয়ামের হচ্ছে 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7। তো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ঊর্ধ্বক্রমে মডার্ন পিরিয়ডিক টেবিলকে সাজানো হয়েছে। তো এটা আমরা প্রত্যেকে জানি, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসছে, তো অবশ্যই একটু মনে রাখবে। এর সাথে মনে রাখবে যে 1913 সালে রসায়নবিদ হেনরি মোসলে তিনি পারমাণবিক ভর মানে অ্যাটমিক মাসের বদলে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার অনুযায়ী মৌলগুলোকে সাজানোর প্রস্তাব দেন। বর্তমানে আধুনিক পর্যায় সারণীর জনক তাকেই বলা হয়। তো এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল, এটা জনক কাকে বলা হচ্ছে তোমার হেনরি মোসলেকে। তো এটা মনে রাখবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? এই যে দুটো স্টেটমেন্ট রয়েছে এগুলোর মধ্যে কোনটা সত্য সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে আমরা কি অ্যান্সার করব?
তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে, দেখো যে 1 নম্বর স্টেটমেন্টটা সত্য। কি বলেছে, যখন চর্বি এবং তেল জারিত হয় তখন তারা ক্ষতিকারক হয়ে ওঠে এবং তাদের গন্ধ এবং স্বাদের বদলে যায়। তো অপশন ডি, যেটা 1 নম্বর সত্য, সেটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, বল এবং স্থানচ্যুতি হলো ড্যাশের সমান। দেখো বল মানে হচ্ছে ফোর্স ইনটু তোমার স্থানচ্যুতি বা সরণ, যেটাকে ডিসপ্লেসমেন্ট যেটাকে বলছে এস। তো এটা কার সমান? তো আমরা প্রত্যেকে জানি যে ওয়ার্ক ডান বা কৃতকার্য সমান হয়ে থাকে কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, মানে কৃতকার্য বা কার্য সমান হয়ে থাকে বল ইনটু সরণ বা স্থানচ্যুতি। তো এখানে একটা অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অপশন বি কার্য। তো এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, কার্য সমান হয়ে থাকে বল ইনটু সরণ বা স্থানচ্যুতি, মানে স্থানচ্যুতিকে সরণ বা ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছে, এটাকে মনে রাখবে। এবং ফর্মুলা কি হচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। সরণের এসআই একক হলো কি? তো ভেবে চিন্তে অ্যান্সার দেবে। সরণের এসআই একক, তো সরণের এসআই একক মনে রাখবে অলওয়েজ মিটার। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি বস্তু 4 সেকেন্ডে 25 মিটার দূরত্ব করে এবং তারপরে 2 সেকেন্ডে আরো 15 মিটার অতিক্রম করে। তো গড় দ্রুতি, তো দেখো 4 সেকেন্ডে সে সবার প্রথম যাচ্ছে 25, তারপরে আরো 2 সেকেন্ডে সে যাচ্ছে আরো 15, তাহলে টোটাল 6 সেকেন্ডে সে যাচ্ছে কত, 40। তাহলে 1 সেকেন্ডে কত হবে, 40/6, মানে হচ্ছে দেখো 6×6 = 36, 4 0, 6×6 = 36, 4 0, 6.66 বা 6.67, যা বলবে। তো অ্যান্সার হচ্ছে কি 6.66 মিটার পার সেকেন্ড। এবার এখানে দেখো প্রত্যেকটাতেই দেখো 6.67 রয়েছে, তাহলে অ্যান্সার তো 6.67 এলো। এবার এখানে আসল ব্যাপার হচ্ছে যে কোন ইউনিটটা হবে। তো তোমার যদি ইউনিটের প্রপার নলেজ না থাকে তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো এখানে কি হয়, মিটার পার সেকেন্ড। এবার দেখো মিটার পার সেকেন্ডকে তুমি এরকম লিখতে পারো, মিটার s⁻⁻1। মিটার পার সেকেন্ড মানে হচ্ছে উপরে মিটার নিচে সেকেন্ড। এবার এই সেকেন্ডটাকে পাশে নিয়ে জানো কি মাইনাস দিয়ে লিখতে হয়, তো s⁻⁻1। তাহলে অ্যান্সার কি হয়েছে, অপশন বি 6.67 মিটার পার সেকেন্ড। খাবারের ক্যানগুলো জিঙ্কের আস্তরণ না দিয়ে টিনের আস্তরণ দেওয়া হয়, এর কারণ হলো কি? বলো। খাবারের ক্যানগুলোতে জিঙ্কের আস্তরণ না দিয়ে টিনের আস্তরণ দেওয়া হয়, এর কারণ হচ্ছে যে টিনের তুলনায় জিঙ্ক অধিক বিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ এলিমেন্ট। দেখো জিঙ্ক এখানে রয়েছে, টিন এখানে রয়েছে, তার মানে জিঙ্ক এবং টিনের মধ্যে জিঙ্ক হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ এবং টিন হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ। সেই জন্য যাতে খুব বিক্রিয়া না করে, অধিক বিক্রিয়া না করে, সেই জন্য তোমার জিঙ্কের আস্তরণ না দিয়ে টিনের আস্তরণ দেওয়া হয়। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিচের কোনটি সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌলের ইলেকট্রন বিন্যাস? তো এটা একটু হাই লেভেলের, 11-12 লেভেলের। তো এখানে এর অ্যান্সার কি হচ্ছে, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে Xc6s⁻1। তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে, দ্য ইলেকট্রন কনফিগারেশন Xc6s⁻1 ইজ দ্য কনফিগারেশন অফ সিএস। সিএস হচ্ছে সিজিয়াম। তো সিজিয়াম হচ্ছে সবচেয়ে বেশি ধনাত্মক মৌল। তো এটা মনে রাখবে, এবং এটা হচ্ছে একটা অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু। তো এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। অ্যালকাইন এর সাধারণ সূত্র হলো কি? তো এখানে স্পেলিং এর উপর ডিপেন্ড করে অনেক কিছু। তো অ্যালকাইন্স এর সাধারণ সূত্র হচ্ছে CnH2n, এইরকম ভাবে এটা আছে CnH2n-2, এটা হচ্ছে ফর্মুলা। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে অ্যালকেন্স, এটা অ্যালকাইন এবং এটা হচ্ছে অ্যালকেন্স। অ্যালকেন্সের ফর্মুলা হচ্ছে CnH2n। তো এই স্পেলিং গুলো একটু ভালোভাবে নজর রাখবে, নাহলে তোমরা পরীক্ষায় কনফিউজ হয়ে যাবে। তো এখানে অ্যান্সার কি হচ্ছে, অপশন এ। ড্যাশ হলো সম্ভবত প্রাণীদের বৃহত্তম গোষ্ঠী। বারবার বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। তো এগুলোর মধ্যে কোনটি প্রাণীদের বৃহত্তম গোষ্ঠী? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অর্থোপোডা। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। সন্ধিপতি বা অর্থোপোডা হলো এক জাতীয় অমেরুদণ্ডী প্রাণী যাদের একটি বহির্কঙ্কাল, একটি বিখণ্ডিত দেহ এবং সংযুক্ত সন্ডিল উপাঙ্গ রয়েছে, এবং এই অর্থোপোডারাই অমেরুদণ্ডী প্রাণীদের পর্বগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা ভুল? দেখো এখানে কোনটা ভুল সেটা জানতে চেয়েছে। তো এই যে তিনটে স্টেটমেন্ট দেওয়া হয়েছে 1, 2, 3, এগুলোর মধ্যে কোনটা ভুল? তো এই তিনটের মধ্যে যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে অপশন এ, শুধুমাত্র 3 নম্বর স্টেটমেন্ট, মানে এই যে 3 নম্বর স্টেটমেন্ট এটা ভুল। বাকি দেখো উপরে দেখো, ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, একদম সঠিক। ডিএনএ ক্রোমোজোমের রাসায়নিক উপস্থিত যা কোষের বংশগত তথ্য বহন করে। তো এটাও একদম সঠিক। 3 নম্বর যে স্টেটমেন্ট রয়েছে সেটা ভুল স্টেটমেন্ট। নিচের কোনটি অভিন্ন তড়িৎ গতির সমীকরণ নয়?
তো এগুলোর মধ্যে কোনটা গতির সমীকরণ নয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে দেখো অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ প্লাস টি, এটা সঠিক নয়। কারণ দেখো প্রথম যে স্টেটমেন্টটা রয়েছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটাকে যদি ভি ইউটাকে বাঁ সাইডে নিয়ে আসো তাহলে ভি মাইনাস ইউ সমান হয় এ টি, কিন্তু এখানে দেখো এ প্লাস টি দিয়েছে, তাহলে এই স্টেটমেন্ট মানে এই সমীকরণটা সঠিক নয়। অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার, যে এই স্টেটমেন্টটা সঠিক নয়, বাকিগুলো সবগুলোই একদম সঠিক স্টেটমেন্ট রয়েছে। 30 কেজি ভর বিশিষ্ট একটি লোহার গোলক এবং 10.5 কেজি ভর বিশিষ্ট একটি অ্যালুমিনিয়ামের গোলকের ব্যাস সমান। গোলক দুটিকে একসঙ্গে একটি পর্বত গাত্র থেকে ফেলে দেওয়া হলো। ভূপৃষ্ঠ থেকে তারা যখন 10 মিটার উচ্চতায় থাকে তখন তাদের ড্যাশ এক হবে। তো এটা মনে করে একটা উচ্চতম স্থান, তো এই মনে করে এটা পর্বত, এখানে একটা 30 কেজির লোহার গোলক এবং একটা 10.5 কেজি একটা অ্যালুমিনিয়ামের গোলক এখান থেকে ফেলে দেওয়া হলো। বলছে ভূপৃষ্ঠ থেকে যখন মনে করে এটা পড়ছে মনে কর, তো ভূপৃষ্ঠ থেকে যখন এটা মনে করে এইখানটা হচ্ছে 10 মিটার, এই যে উচ্চতা এটা হচ্ছে 10 মিটার। ওকে, তো এই যে উচ্চতা এইখানে কোনো 10 মিটার, তো এখানে এগুলো এই দুটোর কি সমান হবে, এই দুটোর কি সমান হবে? তো প্রথমে দেখো ভর বেগ দিয়েছে, ভর বেগের জন্য কি লাগে, ভর ইন্টু বেগ। তাহলে ভর একটা 30 কেজি, একটা বেগ 10.5 কেজি। বেগ যদি দুটোতেই 5 মিটার পার সেকেন্ড হয় তাহলে একটা হয়ে যাবে তোমার ভর বেগ হয়ে যাবে একটাতে 3 5 150, আর একটা 10.5 কে যদি 5 দিয়ে গুণ করো 55। ওকে, এরকম সামথিং আসবে। তাহলে এই দুটোর ভর বেগ সমান হচ্ছে না। গতিশক্তি কি হবে, গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। এখানে দেখো মাস দুটোরই আলাদা, একটা 30.5 কেজি, একটা 10.5 কেজি। এবার ভি যাই দাও এটাও কিন্তু তোমার এক হবে না, তাহলে গতিশক্তিও এক হচ্ছে না। বিভব শক্তি, এটার বিভব শক্তি মানে হচ্ছে এটাকে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জিকে বলা হয়। পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি, এম জি এইচ। এবার দেখো এম দুটোর আলাদা, জি দুটোর এক, এইচ তোমার বলে দিয়েছে 10 মিটার উচ্চতা থেকে, তো এটা এইচ দুটোর মনে করো একই জায়গা থেকে পড়ছে, তো এইচও সেম। তাহলে কি অ্যান্সার হবে এখানে, তাহলে এটাও যেহেতু ভর আলাদা তাহলে বিভব শক্তিও কিন্তু এর আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু যে ত্বরণ অভিকর্ষ, যে ত্বরণ, যে জি এর মান যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সর্বত্র দুটোরই মধ্যে কিন্তু সমান থাকবে। সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হয়েছে অপশন ডি, ত্বরণ। সৌরশক্তির সংগ্রাহক সর্বোচ্চ দক্ষতা অর্জন করা হয় কখন? তো সৌরশক্তির সংগ্রাহক সর্বোচ্চ দক্ষতা অর্জন করা হয় প্যারাবোলিড ডিস সংগ্রাহক। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা নগ্নবীজী? তো এগুলোর মধ্যে নগ্নবীজী হচ্ছে পাইন। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম কাদের বলছে, এই প্রকার উদ্ভিদের ফল সৃষ্টি না হয় বীজগুলো নগ্ন প্রকৃতির হয়ে থাকে, মানে নগ্নবীজী মানে বীজগুলো নগ্ন প্রকৃতির হয়ে থাকে। এবং এই প্রকার এগুলোকে কি বলা হয়, ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম, এবং এদের কি হয়, এই প্রকার উদ্ভিদে ফল সৃষ্টি হয় না এবং বীজগুলো নগ্ন প্রকৃতির। উদাহরণ কি, সাইকাস, পাইন, নিটাম, এগুলো সব হচ্ছে ব্যক্তবীজীর উদ্ভিদ। তো অ্যান্সার বি হচ্ছে অপশন ডি। লিটমাস দ্রবণ একটি বেগুনি রঙের পদার্থ যা ড্যাশ থেকে বের হয়। তো মনে রাখবে লিটমাস দ্রবণ একটি বেগুনি রঙের পদার্থ যা লাইকেন থেকে বের হয়। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ঘাতের এসআই একক হলো কি? তো দেখো ঘাত এক প্রকার বল। ওকে, এবার বলের একক আমরা কি জানি, বলের একক আমরা জানি নিউটন। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে রোধের এসআই একক হচ্ছে ওহম, বল বা ঘাতের একক হচ্ছে নিউটন, চাপের একক হচ্ছে পাস্কাল, এবং কার্য এবং শক্তির একক হচ্ছে জুল। তো ইউনিট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ভালোভাবে পড়বে। একটি গাড়ি পাহাড়ের কিনারা থেকে পড়ে গেল এবং 0.6 সেকেন্ডে মাটিতে এসে নামলো। প্রদত্ত জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাটিতে পড়ার সময় গতিবেগ কত হবে? তো এখানে অ্যান্সার কি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড গতিবেগ। কিভাবে হচ্ছে, সবার প্রথম দেখো যেহেতু পাহাড়ের কিনারা থেকে পড়ছে, যখন পাহাড়ের কিনারায় ছিল তখন এটা স্থির অবস্থায় ছিল, তার মানে প্রাথমিক বেগের ইউ ইকুয়াল টু 0। নিচে পড়তে সময় লেগেছে 0.6 সেকেন্ড, তো সময় আমরা লিখে দিলাম 0.6 সেকেন্ড। এখানে জি এর ভ্যালু দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো মধ্যাকর্ষণের ফলে অ্যাক্সেলারেশন বা এই যে জি এর ভ্যালু যেটা বললাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কোন ফর্মুলা ইউজ করছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি আমাকে বার করতে হবে, শেষ বেগ, ইউ দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে এবং টি দেওয়া রয়েছে। ভ্যালু পুট করলাম, দেখো প্রাথমিক বেগ 0 প্লাস তোমার এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ বা জি এর যে ভ্যালু সেটা দেওয়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় নিয়েছে 0.6 সেকেন্ড, তাহলে 10 ইন্টু 0.6,
তাহলে এটা যদি গুণ করো 0.6 কে 10 দিয়ে কত হবে 6, আর তার সাথে 0 যোগ করলে 6ই হবে, তো 6 মিটার পার সেকেন্ড, এক লাইনের অঙ্ক। নিম্নে কোন ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? তো উত্তল দর্পণ, অবতল দর্পণ কখন কোথায় ব্যবহার করা হয় এটা অবশ্যই পড়বে, বারবার পরীক্ষায় এসেছে। তো উত্তল দর্পণ ব্যবহার করা হয় রিয়ার ভিউ মিররে, অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে অবতল দর্পণ ব্যবহার করা হয় ডেন্টিস্টরা ব্যবহার করে, গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়, সার্চ লাইট, টর্চ এগুলোতে ব্যবহার করা হয়। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোন তিনটি সর্ববহিস্থ কক্ষপথ ইলেকট্রন দিয়ে ভরা থাকে? এই যে মৌলগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোন তিনটির সর্ববহিস্থ কক্ষপথ ইলেকট্রন দিয়ে ভরা থাকে? একমাত্র এটা দেখো মডার্ন পিরিয়ডিক টেবিল, একমাত্র যেগুলো নোবেল গ্যাস, ওকে, এই যে 18 নম্বর গ্রুপে যারা থাকে তাদেরই একমাত্র সর্ববহিস্থ কক্ষপথ ইলেকট্রন দিয়ে ভরা থাকে। ফর এক্সাম্পল হিলিয়াম নিয়ন, নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত 10। এটা যদি ইলেকট্রন কনফিগারেশন করি কি হবে 2,8। তো সর্বাধিক দেখো 8টাই ইলেকট্রন থাকতে পারে, তাহলে এর বাইরের কক্ষ সম্পূর্ণ ভর্তি রয়েছে। তারপরে দেখো আর্গন, আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 18। এটারও যদি ইলেকট্রন কনফিগারেশন করো 2,8 10,8, দেখো এরও বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে, মানে এরও সর্ববহিস্থ কক্ষপথ তোমার কি বলবো ভর্তি রয়েছে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের অপশন এ হিলিয়াম নিয়ন আর্গন, এদের সর্ববহিস্থ মানে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন ডেডন ওজি এগুলো সব তোমার নোবেল গ্যাস বলা হয়, এবং এদের সর্ববহিস্থ কক্ষপথ সবসময় ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে। ওকে, এখানে যেমন দেখো অপশন বি তে ম্যাগনেসিয়াম দিয়েছে, তো ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত 12। তো 12কে ইলেকট্রন কনফিগারেশন কি করবি 2,8 10,2 12, তাহলে এর সর্ববহিস্থ কক্ষে দুটো রয়েছে, কিন্তু সর্ববহিস্থ ম্যাক্সিমাম কটা থাকতে পারে 8টা থাকতে পারে, তাহলে এর সর্ববহিস্থ কক্ষপথ ইলেকট্রন দ্বারা ভর্তি নয়, সবে মাত্র দুটো ইলেকট্রন রয়েছে। তো এইরকম ভাবে এগুলোকে করতে হয়। এইডস এর ফুল ফর্ম হলো কি? তো এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এবং এইচআইভি ফুল ফর্ম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এই দুটোর মধ্যে কনফিউজ হবে না, পরীক্ষায় দুটোই এসেছে। নিম্নলিখিতগুলির মধ্যে নিম্নলিখিত ভৌত রাশির মধ্যে কোনটি দ্রুতি সহ গতির অভিমুখ ব্যক্ত করে? তো এগুলোর মধ্যে মনে রাখবে দ্রুতি সহ গতির অভিমুখ ব্যক্ত করে বেগ, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি মিশ্র ধাতুতে যদি ধাতুগুলির মধ্যে একটি পারদ হয় তাহলে মিশ্র ধাতু নিম্নলিখিত হিসাবে পরিচিত। তো এটা কি নামে পরিচিত? পারদ সংকর বা আমালগাম যেটাকে আমরা বলে থাকি। তো অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে পিতল হচ্ছে তামা এবং দস্তারের মিশ্রণ, ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিমের মিশ্রণ, এবং সোল্ডার হচ্ছে টিন এবং সীসার মিশ্রণ। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার বিভিন্ন পরীক্ষায় এগুলো এসেছে, তো মনে রাখবে। তো টোটাল 25 কোশ্চেন ছিল, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও, এবং এই স্টাডি মেটেরিয়ালগুলো অ্যাভেলেবেল রয়েছে, সময় আছে এখনো, কমপ্লিট করে নাও। যাদের কমপ্লিট হয়ে গেছে মিনিমাম 2 থেকে রিভিশন করবে, এবং এখানে দেখো যে 404টা ফিজিক্সের ম্যাথ আছে, এটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, অ্যান্ড প্রত্যেকে অল দ্য বেস্ট। এবং এগুলোর পিডিএফ অ্যাভেলেবেল আছে, হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।